নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সীমানা নিয়ে দোটানা, দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি রাস্তা, চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে খুনের হুমকির অভিযোগ, যুব তৃণমূলের তরফে ভিক্ষার মিছিল হলদিয়ায়। কোলাঘাটে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, একাধিক দাবি নিয়ে চলে বিক্ষোভ সমাবেশ। মেদিনীপুর মেডিকেল কলেজ পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের 2 সদস্যের একটি দল, ঘুরে দেখেন হাসপাতালের সমস্ত বিভাগ। জঙ্গলমহলে নেই মাওবাদী, জানালেন সিআরপিএফ এর ডিআইজি। পরীক্ষামূলকভাবে লাগানো হলো সিসিটিভি, কমবে অপরাধ আশা পুলিশ প্রশাসনের। হকারদের উপর জুলুম করছে রেল পুলিশ, অভিযোগ তুলে সমাবেশ হকারদের, রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন আশ্বাস সংসদে। চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 চোর, গণধোলাইয়ের পর তুলে দেওয়া হলো পুলিশের হাতে। 60 নম্বর জাতীয় সড়কে ডাকাতির ঘটনা, আক্রান্তরা ভর্তি হাসপাতালে। তরমুজ চাষে উৎসাহী চাষিরা, পলিমালচিং পদ্ধতি ব্যবহার করে করা হচ্ছে এই চাষ, উদ্যোগে কৃষি দপ্তর। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিন বেহাল দশা 3 কিমি মাটির রাস্তার। প্রায় 25 বছর ধরে এক ঝুড়ি মাটিও পড়েনি এই রাস্তায়। বারবার প্রশাসনকে এ ব্যাপারে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্ষার দিনে চরম ভোগান্তির সম্মুখীন হন স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। রাস্তা তুমি কার, এই টানাপোড়েনের জেরে রাস্তায় প্রায় 25 বছর ধরে এক ছুরি মাটিও পড়েনি বলে অভিযোগ। এটা আমি এখানে 14 বছর বাড়ি করেছি, 14 বছর এই অবস্থায় আছি। বর্ষাকালে গাড়ি রাস্তায় রাখতে হয় অন্য জায়গায়। আমরা মানে কাদায়, খুব একাটু কাদায় মানে বর্ষার সময় যাতায়াত করতে হয় আমাদেরকে। খুব অসুবিধা, বাচ্চারা স্কুল যেতে পারে না, স্কুল ছুটিও হয়ে যায়, কাদায় যেতে পারে না, বাচ্চারা কি করবে। পঞ্চায়েতকে বলেছেন? হ্যাঁ, পঞ্চায়েতকে বলেছি, এমএলএ কে বলেছি, প্রধানকে বলেছি, কোনো এর সুরক্ষা ব্যবস্থা মানে ওরা নিচ্ছে না। কেন, কি কারণে? কারণটা বলতে পারছি না, মানে হ্যাঁ, কারণটা বলতে একটা কি, এটা 2 নম্বর আমাদের এদিকে আর 5 নম্বরটা ওদিকে, রাস্তার এপাশ ওপার 2 নম্বর 5 নম্বর নিয়ে সমস্যা চলছে। 5 নম্বরে আমরা অবজেকশন জানিয়েছি, 2 নম্বরেও জানিয়েছি, কিন্তু কোনো দিক থেকে আমাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না রাস্তা। চণ্ডীপুর থানার নেতুড়িয়া অঞ্চলের 2 নম্বর বোরজ গ্রাম পঞ্চায়েত ও 5 নম্বর ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর রয়েছে এই 3 কিলোমিটার মাটির রাস্তা। লোকজন যাবে, একটা বাচ্চা স্কুল যাবে, সে যদি রাস্তায় কাদা রাস্তায় পড়ে যায় 100 বার, তাহলে কি করে বাঁচবে? চারদিকে আল্লি গালিতে মাটি পড়ছে, ঢালাই হচ্ছে। এ জায়গায় কি মাটি পড়েনি, মরাম পড়েনি? বলে এ জায়গা দিয়ে মানুষ চলেনি, তাহলে কে চলে? রাত 2টার সময় থাকতে, 1টার সময় থাকতে, ঘটার সময় বলছে মাসি মাটি তুলবো বলে বলছিলাম, তো বৃষ্টি হয়ে গেছিল বলে সেই জন্য পারিনি। তারপরে বলছে মাসি এই ধানটা কাটা হয়ে যাও, হওয়ার পরে তো আমি করে দিব। ধানটা যখন কাটা হয়ে যায়, ভোট চলে আসে, মাসি ভোটের পরে হবে। রাস্তার দুপাশে প্রায় 100 পরিবারের বাস, প্রায় 700 জন মানুষ এই রাস্তা ব্যবহার করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যতবারই ওপর মহলে জানানো হয়েছে ততবারই সীমানার দোহাই দিয়ে সবাই এড়িয়ে যান। এই রাস্তাটা তো বহুদিন থেকে মাটি হয়ে পড়ে আছে। কি কারণে? কারণটা হচ্ছে এদিকে যেই পঞ্চায়েতকে জানাতে যাচ্ছি ওরা বলছে এটা 2 নম্বর রাস্তা, আবার ওরা বলছে 5 নম্বর রাস্তা। এইরকম করে কাজ হচ্ছে না। আমরা 2 নম্বরের বাসিন্দা ছিলাম, আজ থেকে 5-7 বছর হলো আমরা 5 নম্বরে বাসিন্দা হয়ে গেছি। রাস্তার ওই সাইডটা, দক্ষিণ সাইডটা 5 নম্বর, তো 5 নম্বর হয়ে গেছি। তো 5 নম্বরে বললেও কাজ হচ্ছে না। বারে বারে ইলেকশনের সময় আসছে, দেখে চলে যাচ্ছে এই বছর কাজ হয়ে যাবে, এই কাজ হবে, এই কাজ হবে, করে করে কাজ কোনো কারণেই হচ্ছে না। এমএলএ সাহেবের কাছেও যাওয়া হয়েছিল, বলছে ও রাস্তাটা আমাদের কিছু করার মতন নেই, এটা উপরের কাজ। এইরকম করেই চলছে। বর্ষা নামলেই ভোগান্তি আরো বেড়ে যায়, মাটির রাস্তা পরিণত হয় কাদার তালে। পড়ুয়ারা ইউনিফর্ম পরে স্কুলে যেতে পারে না। এই রাস্তায় বর্ষার সময় স্কুলে যেতে পারো? কেন? কাদা।
কাদার জন্য স্কুল যেতে পারো না কতদিন? বর্ষা ঝোল এই অঞ্চলে রোগী দেখতে আসতে ভয় পান ডাক্তারবাবুরা। সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদেরই। দাদা এই রাস্তাটা কত কিলোমিটার? এই রাস্তাটা ওই মেন রাস্তা থেকে নিয়ে ওইদিকে পূর্ব 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে আছে। আজ থেকে প্রায় 25 বছর হয়ে গেল এইভাবেই রাস্তার অবস্থা। এক ঝোড়া মাটির কাজও হচ্ছে না, কোনো কারণে রাস্তাটা মেরামত হচ্ছে না। আমরা বারে বারে গিয়ে সবারই কাছে হাতে পায়ে ধরে বলছি, যখন কোনো আলোচনায় বসা হচ্ছে তখনও বলা হচ্ছে পায়ে হাতে ধরে রিকোয়েস্ট করে, কোনো কারণে কাজ হচ্ছে না রাস্তা। বিভিন্ন মহলে জানিয়েও রাস্তার হাল ফেরানোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তো এই রাস্তার ব্যাপারে আমি বলেছিলাম একবার আমার এমএলএ সাহেবকে যে স্যার এই কাজটা একটু দেখুন, মাঠ আর এই যে বাঁধটা পুরো সমান হয়ে গেছে, যাতে কাজ তাড়াতাড়ি হয় একটু দেখুন। স্যার বলছে নেক্সট স্টেপে হবে। 5 নম্বরে বর্ডারে যারা ছিল ওদেরকে বলেছি এটা 2 নম্বর 5 নম্বরের বর্ডার। আমি বলেছি যেন কাজটা হয়, এদিকে এলাকার লোক বসবাস করতে পারে না। মাঠ বাঁধ সমান হয়ে গেছে, মাটি ভরানোর কাজ হয়নি আর কোনো কাজ হয়নি। তো বলছে আগামী দিনে যদি হয় প্রজেক্ট দেওয়া যাবে, একটু চেষ্টা আপনারা একটু দেখুন, করলে ভালো হয়েছে। এটা দীর্ঘদিন ধরে তো এই সমস্যা চলছে। দীর্ঘদিন ধরে বর্ষাকালে তো মানুষ যাতায়াত করতে পারছে না। বর্ষাকাল যাতায়াত করতে পারে না এবং কাদা মাটি এবং বাঁধ পুরো সমান হয়ে গেছে। তো 5 নম্বরের বর্ডারের লোকে বলি, ওরা কোনো বলে না। এদিকে বলি স্যার বলছে কি হবে বড় প্রজেক্ট দেরি হবে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে খুনের হুমকির প্রতিবাদে হলদিয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শেখ আজগার আলীর নেতৃত্বে অনুষ্ঠিত হল ধিক্কার মিছিল। তালপুকুর থেকে শুরু করে হলদিয়া পৌরসভা পর্যন্ত প্রায় 6 কিমি পদযাত্রা হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথসভা। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে খুনের হুমকির প্রতিবাদে অনুষ্ঠিত হলো ধিক্কার মিছিল। উদ্যোগে ছিল হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেস। হলদিয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে শেখ আজগার আলীর নেতৃত্বে তালপুকুর মোড় থেকে হলদিয়া পৌরসভা পর্যন্ত প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলান স্থানীয় তৃণমূল নেতা নূর হোসেন, সুকুমার সামন্ত, রাকিবুল মুস্তাক আলী, প্রশান্ত ঘড়া ও হলদিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান গোপাল চন্দ্র দাস সহ বিশিষ্টরা। এদিন তালপুকুর মোড় থেকে হলদিয়া পৌরসভা পর্যন্ত প্রায় 6 কিমি পদযাত্রা হয় এবং পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতির প্রতিবাদে সরব হয় যুব তৃণমূল। ভারতবর্ষের সম্প্রদায় সৃষ্টিকারী বাংলা থেকে দূর হটাও। সম্প্রদায় সৃষ্টিকারী নরেন্দ্র মোদী দূর হটাও। বাংলা অশান্ত করতে এলে বিজেপিকে ধোলাই হবে, পেটাই হবে। শান্ত বাংলাকে অশান্ত করতে এলে সিপিএম বিজেপিকে ধোলাই হবে, পেটাই হবে। বন্দে মাতরম। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। একাধিক দাবিতে কোলাঘাট বিডিও অফিসে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। 17 দফা দাবি নিয়ে চলে বিক্ষোভ সমাবেশ। প্রায় কয়েক হাজার আইমার সদস্য এই বিক্ষোভে সামিল হন। একাধিক দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বিডিও অফিসে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া মাইনরিটি সংগঠন। মূলত কোলাঘাট ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতেই এই ডেপুটেশন দেওয়া হয়। নানাবিধ সামাজিক কর্মসূচিতে আমরা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছি,
মানুষের আশীর্বাদ নিয়ে 6 বছর ধরে বাংলায় সামাজিক কাজ করে বেড়াচ্ছি। আমরা আজকে 18 এপ্রিল কোলাঘাট বিডিও অফিসে 17 দফা দাবি নিয়ে যে উদ্দেশ্যে আমরা বিডিও মোট 17 দফা দাবি নিয়ে চলে বিক্ষোভ সমাবেশ। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সৌদ রহুল আমিন এবং আজকার আলী সহ বিশিষ্টরা। কয়েক হাজার আইমার সদস্য এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। মূলত কবরস্থানগুলির সঠিক সংস্কার হচ্ছে না এবং গ্রামের বেশ কিছু রাস্তা সংস্কার হচ্ছে না, এই অভিযোগ তুলেই চলে বিক্ষোভ সমাবেশ। আমাদেরকে মাঠে নেমে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। আর সেই কথা বলতে গিয়ে আমাদের শরীরে যে ঘা আছে সেটা কাপড় দিয়ে ঢেকে রাখার নাম ঘাকে সুস্থ করা নয়, বরং খুলে ঘাটা দেখে তাতে মলম লাগানোর নাম সুস্থতা। আজ আমাদের মধ্যে যারা আপনারা আমরা এসেছি, আমাদের লাইফ এভারেজ ধরি 65 বছর। 65 বছরের ওভারঅল 35 আমাদের সকলে চলে গেছে, আর 30 বছর আমাদের জীবনে আছে। এই 30 বছর আমরা কিভাবে কাটাবো এটা আমাদের উপর নির্ভর করছে। এই 30 বছর আমরা আর একটা জাতির মানুষকে ঘৃণার চোখে, বিদ্বেষের চোখে, গালাগালির চোখে দেখিয়ে একে অপরের সাথে খারাপ ব্যবহার করে কাটাবো, না আর 30টা বছর বিগত 35 বছরের মতন একে অপরকে ভালোবেসে একে অপরকে শ্রদ্ধা করে কাটাবো, এটা আমাদের উপর নির্ভর করছে। আমি এটা মনে করি, নিশ্চিত আপনারা থাকুন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত রাইট আছে, আপনারা কে কি ধর্ম করবেন, কে কি রাজনীতি করবেন এবং আপনার ভিউ কি থাকবে অন্য ধর্মের প্রতি। আপনি ভাবতেই পারেন যে আমি অন্য ধর্মের মানুষকে কেটে মেরে উড়িয়ে দিব, আপনি ভাবতেই পারেন আমি ইন্ডিয়াটাকে একটা ইসলামিক দেশ বানিয়ে ফেলবো, আপনি ভাবতেই পারেন যে আমি ভারতটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করব, এটা আপনার ভাবনা। কিন্তু আপনি এটা জেনে রাখুন, আপনার এই ভাবনাকে যখন ইমপ্লিমেন্ট করতে আসবেন, আর ভাবনা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনি যদি মনে করেন যে আমাকে মারবেন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের 2 সদস্যের একটি দল। প্রথমে হাসপাতাল সুপারের সাথে কথা বলেন, এরপর একে একে হাসপাতালের সব বিভাগ পরিদর্শন করেন, হাসপাতালের সমস্ত বিষয় খতিয়েও দেখেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়ের নেতৃত্বে 2 সদস্যের একটি দল মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন। আমরা কমিশন থেকে তো পরিদর্শন করতে আসি, এটা আমাদের রুটিন ভিজিট, এই কারণেই আমরা এসেছি। আর অন্য একটা দুটো ঘটনা আছে, সেটা ডিএমএসপির সাথে কথা হবে, যেটা আমরা হসপিটালে রুটিন ভিজিট করি, যে হসপিটালে মেয়েদের যে স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য পরিচর্যার জায়গাটা কেমন আছে। আমরা দেখে খুব দুঃখ পেলাম, সবই বাচ্চা মা হচ্ছে, একেবারে ছোট, মানে 14 বছর, 15 বছর, 16 বছর, মানে 100টার মধ্যে 70টাই বোধহয় ছোট, আন্ডার এজ। যে সরকারের এত প্রচেষ্টা, কন্যাশ্রী ঘোষণা, সেটাকে কার্যকরী করার জন্য এত চেষ্টা, সেটাকে কে বা কারা এভাবে নষ্ট করে দিচ্ছে, এটা আমাদের খুব প্যাথেটিক। এবং মেয়েদের হেলথের অবস্থাটাও খুব খারাপ হয়ে যাবে এই মেয়েগুলো যখন বড় হবে, চাইল্ড ডেলিভারি, আফটার ডেলিভারি, এগুলোর স্বাস্থ্য খুব খারাপ হবে। এবং এখানে একটি সন্তান, একাধিক, একটি মেয়েকে দেখলাম বেশ ছোট, খুবই খারাপ স্বাস্থ্য, তার 5টি বাচ্চা, এই ওইটুকু শরীর দিয়ে 20 বছর এখন হবে, তার মধ্যে হয়েছে কিনা সন্তান, তার মধ্যে 5টা বাচ্চা সেই জায়গায়, এবং 2টি ছেলে, একটি মেয়ে ছিল, আর তারপরে আবার হয়েছে টুইন বেবি। ভয়ঙ্কর একটা, কী করে সামলাবে। প্রথমেই তারা হাসপাতালের সুপার তন্ময় কান্তি পাজার সঙ্গে তার দপ্তরে কথা বলেন। এরপর এক এক করে শিশু ওয়ার্ড, প্রসূতি ওয়ার্ড, বার্ন ইউনিট এবং হাসপাতালের মাতৃত্ব বিভাগে পরিদর্শনে যান। একটা মেডিকেল ভিউ থেকে এটাকে চালু করা যায় না, কবে কনস্ট্রাকশন হবে? সরকার তো চেষ্টা করছে, কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, বেটারমেন্ট হচ্ছে, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নোংরা হয়ে থাকতে হবে। এই যে বাল্যবিবাহ যেটা আটকানো যাচ্ছে না, এটা কি পরামর্শ আপনাদের? কাদের এটা নিয়ে উদ্যোগী হওয়া উচিত? অভিভাবকদের বলা দরকার, অভিভাবকদের বলা দরকার, তাদের যে অবসেশন, সেইটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু আটকানো যাবে না। হাসপাতালের পরিকাঠামো এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন তারা। ওনারা বেশিরভাগ ফোকাস করতে চাইলেন মানে যারা মহিলাদের মানে যে রাইট, তাদের মানে এজ অফ ম্যারেজ আর এজ অফ কনসেপশন,
এই দুটো আমাদের তো ফিক্স করে দেওয়া আছে, এজ অফ ম্যারেজ যেমন 18, এজ অফ কনসেপশন 20-র মধ্যে সেইগুলোতে ওনারা বারবার সব জায়গাতেই ফোকাস করলেন যে ঠিক এজ অফ ম্যারেজ ওদের বিয়ের সময় কত বয়স ছিল, এখন কত বয়সে বাচ্চা দিচ্ছে বা কতজন করে বাচ্চা হচ্ছে। সেই জায়গাটায় কিন্তু ওনারা বেশ অনেকটাই প্রবলেম আইডেন্টিফাই করেছেন। মানে যারা অ্যান্টিনাটালে যারা মা হিসাবে দেখাতে এসছে বা যারা বাচ্চা দিয়েছে ওয়ার্ডে, তাদের বেশিরভাগই কিন্তু এজ অফ ম্যারেজ, এজ অফ কনসেপশনটা কম আছে বেশ। এটা কি পূর্ব এটা কর্মসূচি ছিলেন না ওনারা হঠাৎ করে এসেছেন? না, সেরকম আমাদের কাছে খুব একটা ইনফরমেশন ছিল না। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। বেশ কিছুদিন ধরেই মাওবাদীরা আত্মসমর্পণ করেছে, এখন জঙ্গলমহলে নেই মাওবাদী, এমনটাই জানালেন সিআরপিএফ এর ডিআইজি। খেলাধুলার প্রতি সিআরপিএফ জওয়ানদের আকর্ষণ বাড়াতে ঝাড়গ্রামে শুরু হয়েছে আন্তঃরাজ্য সিআরপিএফ হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা। এই খেলায় যোগ দেন সিআরপিএফ এর আধিকারিকেরা। জঙ্গলমহলে মাওবাদী নেই, এমনটাই জানালেন সিআরপিএফ এর ডিআইজি অনিল কুমার চতুর্বেদী। ডিআইজি জানান, বেশ কিছুদিন ধরেই মাওবাদীরা আত্মসমর্পণ করছে, তাদের মধ্যে কিছু রয়ে গিয়েছে, তাদেরও আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। বাইরের রাজ্য থেকে মাওবাদীদের আসার কোনো খবর নেই। এদিন বিকেলে ঝাড়গ্রামের আন্তঃরাজ্য সিআরপিএফ হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলায় যোগ দেন সিআরপিএফ এর আধিকারিকেরা। খেলাধুলার প্রতি সিআরপিএফ জওয়ানদের মনোবল ও আকর্ষণ বাড়াতে সোমবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে শুরু হয়েছিল আন্তঃরাজ্য সিআরপিএফ हैंडबॉल और कबड्डी प्रतियोगिता। नहीं, आप लोग तो काफी परिचित हैं। काफी दिनों से इधर पिछले कुछ महीनों से लगातार सरेंडर चल रहा है। काफी लोग पुलिस के सामने सरेंडर भी किए हैं और कुछ लोग बच गए हैं, उनसे भी प्रयास चल रहा है और वर्तमान में तो शांति छाई हुई है संगठन। नहीं, उधर आने की ऐसी कोई सूचना नहीं है हम लोगों के पास। नए रिक्रूट हो रहा है क्या इधर से? नहीं, इधर से कोई रिक्रूटमेंट नहीं है वर्तमान में। अभी क्या প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিলিগুড়ি ও দুর্গাপুরের দুটি গ্রুপ সেন্টারের সিআরপিএফ এর 50, 56, 165, 167, 169 এবং 184 নম্বর ব্যাটালিয়নের 8টি কাবাডি দল এবং 8টি হ্যান্ডবলে অংশগ্রহণ করে। খেলার সূচনা করেন সিআরপিএফ 184 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট আনন্দ কুমার ঝা। শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরপিএফ এর কর্তারা। কেন্দ্রীয় বাহিনীর প্রতি ভয়ভীতি কাটিয়ে মাঠে খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জওয়ানদের সাথে সাথে 8 থেকে 80 সকল মানুষের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। अभी वर्तमान में ये लग रहा है कि जो जंगल महल है शांति की ओर अग्रसर है और हम लोग इस दिशा में निरंतर सिविल पुलिस के साथ काम कर रहे हैं कि शांति बने रहे और इस पूरे प्रांत का विकास हो और उस विकास में हम राज्य सरकार के साथ सहयोग कर रहे हैं। बीच बीच में कहीं से कोई लैंडमाइन या कोई वो पहले की घटना थी जिसमें हम लोगों को कुछ मिला था और अभी पिछले कुछ दिनों से तो सब कुछ ठीक चल रहा है। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পথচারীদের নিরাপত্তা বাড়াতে এবং নানা রকম অপরাধমূলক কাজকর্ম কমানোর উদ্দেশ্যে শহর জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। মোট 16টি জায়গায় এই সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এর ফলে দুর্ঘটনা বা ট্রাফিক বিধি ভাঙা সংক্রান্ত নানা তথ্য নজরে আসবে বলে আশা পুলিশ প্রশাসনের। পরীক্ষামূলকভাবে শহর জুড়ে চালু হলো সিসিটিভি। পথচারীদের নিরাপত্তা বাড়ানো এবং অপরাধমূলক কাজকর্ম কমানোর জন্যই এই উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। মানিকতলা ও জাতীয় সড়ক সহ তমলুক শহরের একাধিক জায়গায় পরীক্ষামূলকভাবে মোট 14টি সিসিটিভি বসানো হয়েছে। না বন্ধ আছে, বাইরে থেকে বন্ধ আছে। এটা বন্ধ আমার নাম তো সাইবার চান্ডা এবং জানলা আমি ওখানে নিচে থেকে শুনে লাগাতাম। ওই তো স্যার আমরা নিচে পুরো আবার নিচে দিয়েছি। ও তাহলে তো এটা তো কিছুদিনের মধ্যেই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রাথমিকভাবে মোট 16টি জায়গায় সিসিটিভি বসানো হবে। তমলুক থানাতেই হবে কন্ট্রোল রুম। 500 মিটার লেন্স বিশিষ্ট এই ক্যামেরাগুলির নজরদারিতে অপরাধমূলক কাজকর্ম কিছুটা কমবে বলে আশা পুলিশ প্রশাসনের। কোনো দুর্ঘটনা বা ট্রাফিক বিধি ভাঙা সংক্রান্ত তথ্যও এই সিসিটিভি গুলির মাধ্যমে নজরে আসবে। ফলে আইনি পদক্ষেপ গ্রহণের স্বচ্ছতা বাড়বে, এমনটাই আশা করা হচ্ছে। নাম্বার নাকি কোনটা গাড়ির নাম্বার না নাম্বার সেগুলো কেন
হাই রোডে যে 4টা ক্যামেরা আছে ওটা হচ্ছে ওরা ওই ব্যাক সব মানে নাম্বার টাইম গাড়িগুলো করছে না ভালোগুলো পুরো ভিডিও রেজিস্ট্রেশন নাম্বার করে দিচ্ছে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। হকারদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও দিন দিন তাদের উপরে জিআরপি ও আরপিএফ পুলিশের অত্যাচার বেড়েই চলেছে। এরই প্রতিবাদে কোলাঘাট থানার মেছেদাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। প্রায় কয়েক হাজার হকার এই সমাবেশে অংশগ্রহণ করে। পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার ট্রেনের হকারদের ওপর জিআরপি ও আরপিএফ এর অত্যাচার বেড়েই চলেছে, এমনটাই অভিযোগ। হকারদের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও প্রতিদিন রেল পুলিশের কাছে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। পেটের তাগিদে এক ট্রেন থেকে অন্য ট্রেনে ঘুরে জিনিস ফেরি করেন হকাররা, কিন্তু রেল পুলিশের দাবি মানতে অগ্রাহ্য করলেই তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পূর্ব পশ্চিম মেদিনীপুর ও হাওড়া এই 3 জেলা থেকে প্রায় 1003 হকার এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। সভায় মূল বক্তা ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। হকারদের উপর যেভাবে রেল পুলিশ অত্যাচার করছে তার প্রতিকারের জন্য প্রয়োজনে রেলমন্ত্রীর কাছে দেখা করে তিনি অভিযোগ জানাবেন, এমনটাই জানিয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। সভার সঞ্চালক মাসে 5টি 6টা করে কেসে লিপ্ত করছে। মেজদা বলছে আমি তো কেস দিইনি, আমাকে মা ছাড়িয়ে গেছে। হকারদের উপরে যে নির্যাতন, রেলের যে কটা সংগঠন আছে আমরা এক হতে বাধ্য হয়েছি। এই হাওড়া জেলা কনভেনশন, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কনভেনশন নয়, আমরা রেলের। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। এলাকার এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 চোর। এলাকাবাসীরা গণপ্রহারের পর ওই 2 দুষ্কৃতীকে তুলে দেয় পুলিশের হাতে। এর আগেও একাধিকবার চুরিতে ধরা পড়ে এরা, প্রতিবারই পুলিশ ছেড়ে দেয়, এমনটাই অভিযোগ। চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 চোর। গণধোলাইয়ের পর তাদের তুলে দেওয়া হলো পুলিশের হাতে। কোথায় বাড়ি? কি করতে এসেছিল এখানে? আর তো পাড়ার লোক মারছে কেন? পাড়ার লোক মারছে কেন? কদিন ধরে চুরি করছিস? তুই পাড়ায় কি কাজ করতে এসেছিলি? দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরের 18 নম্বর ওয়ার্ডের পালবাড়ি এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনা লেগেই থাকতো। অবশেষে রবিবার রাতে ধরা পড়ে 2 চোর। স্থানীয় সূত্রে খবর, রোজকার মতো গত রবিবার রাতেও ওই এলাকার অনিত দাস নামের এক ব্যক্তির বাড়িতে চুরি করতে যায় বেশ কয়েকজন দুষ্কৃতী। পুলিশ একবার বারণ করেছিল রাতের পর বেরোতে? কেন তুলেছিল পুলিশ তখন? আমাকে কিসের কেসে ফাঁসানো হয়েছিল সেটা কি কেসে ফাঁসানো হয়েছিল সেটা আমাদেরকে সেরকম ভাবে কিছু বলে না। আচ্ছা, নিজে আমাকে রেখেছিল এক রাত্রে, রেখে পরের দিন সমীর কাকু যে ছাড়িয়ে সমীর কাকু কাজে যে লেখালেখি করেছিল যে রাত্রি 10টার পর তুমি বেরাবে না, যদি বেরাও তো আমাকে ইনফর্ম করবে। তো কালকে বেরোনোর আগে সোমেন কাকুকে ইনফর্ম করেছিলে? বা থানায় ইনফর্ম করবে। তো সোমেন কাকুকে ইনফর্ম কালকে করা হয়নি। এই কারণে থানায় করেছিলে? থানায় করেছিলে? তাহলে করা হয়নি এই কারণেই যে ওর তাড়াহুড়োটাই বেরিয়ে চলে গেল। চুরি করার আগেই তাদের দেখে ফেলেন অনিক বাবুর স্ত্রী। পরে স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলেন। এরপর তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। দুটো নাগাদ আমার বাড়িতে চুরি হয়। ঠিক আছে, আমার চুরি হয় বলতে জানালা দিয়ে বড় লাঠি দিয়ে আমার প্যান্ট রাখা ছিল, প্যান্টের মধ্যে প্রায় 7,000 টাকা ছিল। 7,000 টাকা চুরি হয়। আমার স্ত্রী তখন হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার ফলে কিছু আওয়াজ শুনতে পাই, শব্দের আওয়াজে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে অস্পষ্টভাবে, দেখে লাইট পোস্টের লাইট তো জ্বলছে, লাইট পোস্টের কাউকে ছুটে যেতে পারে। এবার পাড়ার ছেলে সব সময় দেখছে, চীনা পরিচিত, এ দেখে চিনতে পারে যে এই ছেলেটি। রাত্রে 2টোর সময় আমরা ওর বাড়িতে যাই, তখন খুব চিল্লাচিল্লি হয়। আমি আমার জায়গায় কয়েকজন মিলে পাড়ার 2-4 জন, তখন কিন্তু মানেনি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS।
60 নম্বর জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় কয়েকজন ব্যবসায়ীর উপর ঘটল ডাকাতির ঘটনা। ব্যবসায়ীদের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় খবর দেওয়া হয় বেলদা থানায়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। 60 নম্বর জাতীয় সড়কে ঘটল ডাকাতির ঘটনা। পশ্চিম মেদিনীপুরের বিনপুর থেকে দাঁতনের কুশমি এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী সহ কয়েকজন সবজি ব্যবসায়ী 60 নম্বর জাতীয় সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। বিনপুর থেকে গরু এবং সবজি বিক্রি করে মারুতিতে করে ফেরার সময় বেলদা থানার রানীসরাই ও নেকুর শ্রেণীর মাঝে ডাকাতির ঘটনা ঘটে। আমার কেবলমাত্র মোবাইলটা আমি চট করে তো নিচে ফেলে দিয়েছিলাম, তার জন্য মোবাইলটা আমার থেকে গেছে। আমার মোবাইলটা থেকে যেতেই আমি বাড়িতে সঙ্গে সঙ্গে নেমেছি, দিয়ে বাড়িতে ফোন করেছি যে দাদা এরকম ঘটনা হয়েছে, সম্প্রদায় খবর দে আমার এরকম ঘটনা হয়েছে। জোর করে গাড়ি দাঁড় করিয়ে সশস্ত্র ডাকাত দল ছিনতাই করে প্রায় 10 লাখ টাকা। টাকা ছিনতাইয়ে বাধা দিলে ডাকাতরা ব্যবসায়ীদের লোহার রড দিয়ে মাথায় আঘাত করে টাকা ছিনতাই করে চম্পট দেয়, এমনটাই অভিযোগ। গুরুতর জখম হয়েছেন ব্যবসায়ীরা। তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বেলদা থানার পুলিশ তদন্ত করছে। কি হয়েছে ঘটনাটা আজকে? ঘটনাটা হয়েছে, ওরা ব্যবসা শেষ করে যখন বাড়ি ফিরছিল ওই রানীসরাইয়ের কাছে তাদের কাছে 8-10 লাখ টাকা ছিল। বাড়ি জিনিসপত্র বা এই আলু পেঁয়াজের যে ব্যবসা করে তার আলু এবং পেঁয়াজও কিছু ছিল মনে হয়। যে বাড়ি ফিরছিল সেইখানে ওদেরকে একটা সাদা রঙের মারুতি বোলেরো একবারে লাইনের বাম পাশে রেলিং দেওয়া আছে, সেইখানে এমন ঠেসেছে যে গাড়িটা বেরিয়ে যেতে পারার কোনো উপায় নেই। রেলিং না থাকলে পাল্টি খেয়ে ওই রেল লাইনের কাছে পড়ে যেত। এই অবস্থায় দাঁড় করিয়ে দিয়ে ওখান থেকে 6-7 জন নেমে তাদেরকে টাকা পয়সা ছিনতাই করে পালিয়ে যায়। আর বন্দুক টন্দুক দেখিয়েছিল না, চুরি বা ঘুষাঘুষি করেছে। আর আমরা যখন বাড়িতে খবর পেলাম তখন এসে দেখি যে ওরা আছে, পুলিশের মতো গেছেন। কত টাকা মতো? 10 লাখ টাকা ছিল মনে হচ্ছে, বলছে তো 8-10 লাখ ছিল। কেউ ইনজিওর্ড হয়েছে নাকি? হ্যাঁ, ইনজিওর্ড হয়েছে, দুজন ওই বেলদা হসপিটালে আছে। তারাও একটু কম ইনজিওর্ড হয়েছে, কিন্তু যেহেতু বাড়ির লোক বা তাদেরকে থাকতে হবে, পুলিশের কাছে কথাবার্তা বলার জন্য ছিল। একজন এখানে এসছে আর তার একটু ট্রিটমেন্ট করানোর দরকার আছে, সেই জন্য ওকে আমরা বললাম যে তুমি ট্রিটমেন্টটা করিয়ে যাও, যদি থানায় প্রয়োজন হয় আবার ডেকে পাঠাবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিডিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন কৃষি কথায়। তরমুজ চাষে উৎসাহী হচ্ছেন কৃষকেরা। কৃষি দপ্তরের উদ্যোগে পলিমালচিং পদ্ধতি প্রয়োগ করে ময়নায় তরমুজ চাষ করা হচ্ছে। এই চাষ সম্পর্কিত নানা তথ্য জানালেন কৃষি আধিকারিক। এবার তরমুজ চাষের দিকে নজর দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তর। পশ্চিম মেদিনীপুরে ব্যাপক হারে তরমুজ চাষ হলেও পূর্বে সেভাবে তরমুজ চাষ হয় না। তরমুজ চাষ চাষি ভাইদের লাভজনক চাষের মধ্যে একটি উল্লেখযোগ্য চাষ। এই চাষ করতে গেলে চাষি ভাইদের সাধারণত যে জমি চয়েস করতে হবে সেটা হচ্ছে দোআঁশ থেকে বেলে দোআঁশ যদি মাটি হয় তাহলে খুব ভালো হয় এবং জল জমবে না, ড্রেনেজ সিস্টেম আছে, এরকম জমি চয়েস করতে হবে। এবং এই চাষ করতে গেলে চাষি ভাইদের জমি তৈরি করতে হবে, খুব ঝুরঝুরে করে মাটি তৈরি করতে হবে এবং যথেষ্ট পরিমাণে জৈব সার, যার যেরকম ক্ষমতা যতটুকু বেশি জৈব সার দেওয়া যায়, জৈব চাষের উপরে সারের উপরে যদি এটা চাষ করা যায় মেনলি অনেকটা ভালো কাজ হয়। এবং সঙ্গে সঙ্গে রাসায়নিক সারও দিতে হবে এবং রাসায়নিক সার দিতে গেলে যেটা দেখতে হবে সবথেকে যতটা কম রাসায়নিক সার দিয়ে চাষ করা যায় ততটাই ভালো, কারণ জৈব চাষের উপর এখন গুরুত্ব দিতে হবে। জৈব সারের পরিমাণ বেশি পরিমাণে বাড়াতে হবে এবং রাসায়নিক সারের পরিমাণ ধীরে ধীরে কমাতে হবে। এবার কৃষি দপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পলিমালচিং পদ্ধতি প্রয়োগ করে তরমুজের চাষ করা হচ্ছে ময়নায়। সার যেহেতু এখানে পলিমালচিং করতে গেলে নর্মাল পদ্ধতিতে যে সার লাগে সাধারণত তরমুজের 150-50 এই হিসেবে NPK পার হেক্টরে লাগে। এখানে প্রায় হাফ নাইট্রোজেন এবং সমস্ত ফসফেট এবং পটাশটা পার হেক্টরে জমি তৈরি করার সময় দিয়ে এবং যথেষ্ট পরিমাণে জৈব সার দিয়ে আমরা জমি তৈরি করি এবং পরে যে চাপান সারের জন্য বাকি নাইট্রোজেনটা লাগে নর্মাল পদ্ধতি চাষ করার ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু না দিলেও চলে। যদি দেখা যায় গাছ খুব হলুদ হয়ে যাচ্ছে এবং নাইট্রোজেনের খুব অভাবের জন্য হলুদ হচ্ছে,
তাহলে আমরা 2% ইউরিয়ার সলিউশন করে এই গাছে স্প্রে করে দিলেও খুব সুন্দর পলিমালচিংয়ের ক্ষেত্রে গাছের গ্রোথ হয় এবং ফলনও খুব ভালো হয়। এছাড়া নর্মাল পদ্ধতিতে চাষ করতে গেলে যেরকম ঘাসের খুব উপদ্রব হয়ে থাকে এই তরমুজ চাষে, যেহেতু বেলে মাটিতে বা বেলে দোআঁশ মাটিতে চাষ হয়ে থাকে, সুতরাং এই পদ্ধতি চাষ করলে কিন্তু একটুও ঘাস হবে না। সুতরাং ঘাস মারার জন্য যে ওষুধ বা লেবার আমাদের খরচ হয়, পলিমালচিংয়ে চাষ করতে গেলে কিন্তু সেই খরচটা থাকে না। এছাড়া জলের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন পরিচর্যার ক্ষেত্রে জল সাধারণত নর্মাল পদ্ধতিতে আমরা সপ্তাহে 1বার থেকে 2বার জল দিয়ে থাকি, কারণ যেহেতু এটা ডিসেম্বরের দিকে লাগানো হয়ে থাকে এবং গ্রীষ্মকালে এটা ফলটা আমরা বাজারে পাই। সুতরাং গ্রীষ্মকালে এই প্রচণ্ড দাবদাহের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রায়ই জল দিতে হয়। নর্মাল পদ্ধতিতে সপ্তাহে প্রায় 2বার জল দিতে হয়, কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে সেই সুযোগটা আছে। জলের পরিমাণ যেহেতু কম লাগবে, কারণ যে নালা হয়ে যায়, রিজেন ফারো মেথডে যে নালা হয়ে যায়, সেই নালাতেই যদি আমরা 15 দিন বাদে 1বার জল দিলেও কিন্তু যথেষ্ট পরিমাণে। বর্তমানে পাঁশকুড়া ব্লকেও কৃষি দপ্তরের উদ্যোগে আত্মা প্রকল্পের আওতায় তরমুজের চাষ করা হচ্ছে। এছাড়া মালচিং পদ্ধতিতে যদি কেউ তরমুজ করে থাকেন, আরও সুবিধে হচ্ছে যে এই তরমুজটা উঠে যাওয়ার পর চাষি ভাইরা সেখানে কিন্তু ভেন্ডি খুব সহজেই লাগিয়ে দিতে পারেন, কারণ তরমুজের গাছটা শুকিয়ে গেলে হাত দিয়ে টেনে তুলে দিলেই গাছটা উঠে চলে আসবে শেকড় সমেত। তারপর সেই যে ফুটোটা থাকলো, সেই ফুটোটা একটু জল দিয়ে, ঝাড়ি দিয়ে জল দিয়ে যদি আমরা ভেন্ডির বীজ লাগিয়ে দিই, তাহলে কিন্তু খুব সহজেই চাষি ভাইরা অন্য কোনো রাসায়নিক সার সেরকম অ্যাপ্লাই না করেও কিন্তু খুব সহজে অ্যাডিশনাল একটা ফলন পেয়ে যেতে পারেন। এবং তার জন্য খরচ কিন্তু পলিমালচিংয়ের প্রথম তরমুজের যে পলিমালচিংয়ের খরচ, তার জন্য এক্সট্রা পলিমালচিংয়ের কোনো খরচ লাগছে না ভেন্ডি চাষের জন্য। সুতরাং খুব সহজেই চাষি ভাইরা অ্যাডিশনাল একটা ফসল পাচ্ছেন এবং আরও বেশি কিছু টাকা এই পদ্ধতিতে পেয়ে যাবেন চাষ। কিভাবে পলিমালচিং পদ্ধতি প্রয়োগ করে তরমুজ চাষ সম্ভব তা জানালেন কৃষি আধিকারিক। নর্মাল পদ্ধতিতে তরমুজ চাষের ক্ষেত্রে দেখা গেছে যে কাঠায় সাধারণত 1 কেজি 1000 টাকার মতো খরচ হয়ে থাকে সমস্ত কিছু মিলিয়ে, কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে আমরা দেখছি যেহেতু পলিমালচটা ইউজ করা হয়, সেই জন্য কাঠায় হয়তো 1200-1300 টাকা খরচ হয়ে যায় এক্সট্রা পলিমালচিংটা দেওয়ার জন্য। কিন্তু আখেরে দেখা যাচ্ছে যে সারের পরিমাণ কম লাগছে এবং জলের পরিমাণ কম লাগছে, ঘাস মারার ওষুধ দিতে হচ্ছে না। সেই হিসেবে যদি দেখা যায়, তাহলে নর্মাল পদ্ধতিতে যদি আমরা কাঠাতে বা বিঘেতে আমরা যদি 30 থেকে 35 হাজার টাকার আমরা ফলন পেয়ে থাকি, কিন্তু পলিমালচিংয়ে চাষ করলে সেখানে আমরা 50 থেকে 60 হাজার টাকার ফলন পেয়ে থাকি। সাধারণত দেখা যাচ্ছে এখানে যে কাঠাপতি পলিমালচিংয়ের ক্ষেত্রে কাঠাপতি 5 কুইন্টালের মতো ফলন পাওয়া যাবে, কিন্তু নর্মাল পদ্ধতিতে যদি চাষ করি কাঠা থেকে 2.5 থেকে 3 কুইন্টাল অবধি ফলন পাওয়া যায়। সুতরাং পলিমালচিংয়ের ক্ষেত্রে খুব সহজেই একটু যদি প্রথম ক্ষেত্রে একটু বেশি যদি খরচ মনে হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি যখন ইল্ড হয়, সেই ইল্ডের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়, তাহলে কিন্তু পলিমালচিংয়ের ক্ষেত্রে ইল্ডের পরিমাণ অনেক বেশি। সেই জন্য চাষি ভাইরা লাভের মুখও নর্মাল পদ্ধতির থেকে পলিমালচিংয়ে যদি কেউ তরমুজ চাষ করে অনেকটা বেশি লাভের মুখ দেখবেন। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। প্রতিদিনের সবজি এবং মাছের দর জানতে চোখ রাখুন বাজার দরে। আজকের মতো নিউজ RCBS সে পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।